রেগুলেশনের মানে রেগুলেটরদের যে ভূমিকা, তার সঙ্গে বাজারের যে সম্পর্ক, এইখানে কিছু একটা সমস্যা দেখা যাচ্ছে। যেভাবে ওনারা আগাতে চাচ্ছে এভাবে হচ্ছে না। আই এম সরি টু সে, বাট 15 বছরে যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলির সমাধান আমরা দেখতে পাচ্ছি না। স্টেক হোল্ডার কিংবা বিনিয়োগকারী, ওরা তো এখন মানে একেবারে ওদের ডেডম্যানস ইসিজি হয়ে গেছে। একটা মরা মানুষের ইসিজি যেমন হয়, ওই রকম সিচুয়েশনে পৌঁছায় গেছে প্রত্যেকটা বিনিয়োগকারী। 2020 সালের ডিসেম্বরের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 5000 পয়েন্টের নিচে নামে গত বছর 27 অক্টোবর। এরপর বাজার কিছুটা ঘুরে দাঁড়ালে পরের মাসেই ডিএসইএক্স ওঠে 5355 পয়েন্টে। কিন্তু আবারও গতি হারায় দেশের পুঁজিবাজার। ধীরে ধীরে শুরু হয় দরপতন, যার ফলে 24 এপ্রিল ফের 5000 পয়েন্টের নিচে নামে ডিএসইএক্স। কারণ তলানিতে নেমেছে বেশিরভাগ শেয়ারের দাম। কিন্তু টানা এই দরপতনের কারণ কি? পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা এবং বিএসএসির সাবেক এক চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি প্রায় একই। তাদের মতে বাজার নিয়ে বর্তমান নিয়ন্ত্রক সংস্থার ভূমিকায় আশ্বস্ত হতে পারেনি ছোট বড় কোনো বিনিয়োগকারী। বিএসইসির মধ্যেই একটা সমস্যা বিরাজ করছে এবং বিএসসির কর্মকর্তা কর্মচারীরা যে কমিশনকে ঘেরাও করবে, এটা একটা মানে অনভিপ্রেত ঘটনা তো বটেই এবং অনুচিত বটেই। রেগুলেট যারা করবে তাদের নিজেদের মধ্যেই যদি এই সম্পর্কটা থাকে এবং এরপরে বিনিয়োগকারীদের সঙ্গেও মার্কেট প্লেয়ারদের এবং রেগুলেটরের সম্পর্ক যেরকম হওয়া উচিত, এবং রেগুলেটরের সঙ্গে মার্কেট প্লেয়ার যে যারা আপনার মার্কেট পরিচালনা করে, তাদের যে সম্পর্ক, সেটা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। এখানে অনেক কিছু এই কমিশন করেছে, অনেক সংস্কার করেছে, অনেক রুলস রেগুলেশন করেছে, অনেককে পেনাল্টি করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে অন্যান্য প্রতিষ্ঠানকে যেভাবে সংস্কার করে নিয়ন্ত্রণ করা যায়, ঠিক পুঁজিবাজারকে ঠিক ওইভাবে টাফ লাইনে যে নিয়ন্ত্রণ করে এটাকে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এটাকে ঠিক করা যায় না। বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট আসার সাথে সাথে উইদিন 3 days টাইম আমাদের যে ভলিউম, সেটা দ্যাট ওয়েন্ট টু 2000 crore প্লাস, এবং ইন্ডেক্স ওয়াজ আপ বাই 700 পয়েন্টস। তো তার মানে হচ্ছে যে বিনিয়োগকারীরা আস্থাটা ফিরে পেয়েছিল, বাট আনফর্চুনেটলি সেই আস্থাটা ধরে রাখা যায়নি এবং এখন পর্যন্ত এটাকে ফিরে আনা যাচ্ছে না। তো একটা স্থবির অবস্থা বিরাজ করছে। স্টলমেন্ট আমরা যেটাকে বলি, যে কোনো ডিরেকশন নাই ফ্রম দ্য রেগুলেটরস, ফ্রম দ্য মার্কেট ইন্টারমিডিয়ারিজ, ফ্রম দ্য এক্সচেঞ্জেস। মার্কেট টেক অফ করছিল, কিন্তু তার টেক অফ করার সাথে সাথে যখন নতুন নিয়োগ হলো এই সে বিএসইসিতে, তারপরের থেকে কিছু অ্যাকশন হয়েছে এবং সেই অ্যাকশনগুলো বাজারে একটা প্যানিক সৃষ্টি করছে এবং সেই কারণে বাজারের বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে হয়ে গেছে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেয়ে সংস্কার, সুশাসন, তদন্ত, সাজা প্রদান নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বেশি সময় পার করছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। বিএসইসির সাবেক এই প্রধানও মনে করেন এভাবে পুঁজিবাজারের সমস্যা সমাধান করা যাবে না। যেমন ব্যাংকে মনে করেন, আমি সংস্কার করলাম, একটা পরিচালনা বোর্ড চেঞ্জ করে দিলাম, বললাম যে এনপিএল কমায় ফেলো, বা বললাম তোমাদেরকে আমি মার্চ করে ফেলবো, অনেক কিছু করা যায়। কিন্তু এসএসসির যে রেগুলেটরকে আরও সফট হ্যান্ডে কাজ করতে হবে। শুধুমাত্র কতগুলো সংস্কার কমিটি করে দিলাম, ইনকোয়ারি কমিটি করে দিলাম, পানিশমেন্ট দিলাম, এটা করলে মানে এটা হয়তো প্রয়োজন আছে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে উইথ এ ফ্রেন্ডলি হ্যান্ড এবং সবাইকে আস্থায় নিয়ে আস্তে আস্তে করতে হবে। আমার মনে হয় এই কাজটা খুব দ্রুত হয়েছে এবং এরপরে বাজারে একটা বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে, আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এখন আমরা একটা ফাইন রিজিম পার করছি, মানে শুধু 8 মাস ধরে আমরা যেটা দেখেছি সেটা শুধু ফাইন আর ফাইন আর ফাইন। সো এই রিজিম আমরা পার করছি। সো এখানে আমাদেরকে খুব
ট্যাক্টফুলি টেকনিক্যালি কাজগুলো করা দরকার। সেকেন্ড করলো যে 22টা কোম্পানি হঠাৎ করে জেড গ্রুপে পাঠিয়ে দিল। কিছুদিন আগে একসাথে 22টি প্রতিষ্ঠানকে জেড ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত ভুল ছিল বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। তো ওনারা জেড গ্রুপে পাঠিয়ে দিয়েছে, ব্যর্থ হয় নাই, কোনো ব্যর্থ হয় নাই আইনের। কিন্তু একটা ইন্টেলিজেন্ট রেগুলেটর এই সকল কোম্পানিকে ডেকে একটা ওয়ার্নিং দিয়ে যে 6 মান্থস, এটা আমার বক্তব্য, যে 6 মান্থস টাইম দিলাম, ইফ ইউ আর নট গোয়িং টু রিপে দ্য ডিভিডেন্ডস, তাহলে তোমার এগেনস্টে স্ট্রং একটা অ্যাকশন হবে যেটা তুমি নিতে পারবা না। এইরকম একটা সিচুয়েশন করে ওনাদের সাথে কথা বলে এরকম একটা জিনিস করা উচিত। এটাতে বেআইনি কোনো কাজ করা হয়নি। তবে আপনি বলতে পারেন যে সব সময় সব আইন প্রয়োগ করা সাবধানে করা উচিত। তো সেই সাবধানতার হয়তো আমার মনে হয় কিছু অভাব ছিল। হয়তো এইভাবে একসাথে এভাবে না করে বাজারে একটা সংকেত দিতে পারতো বা তাদেরকে একটা সময় দিতে পারতো। শেয়ার বাজার সংস্কারে টাস্কফোর্স গঠন এবং এর সফলতা নিয়েও প্রশ্ন তোলেন বিএসসিসির সাবেক এই চেয়ারম্যান। বলেন, বড় কোনো সংস্কারের প্রয়োজন নেই পুঁজিবাজারে। আমাদের যে আইন কানুন আছে, পলিসি আছে, এগুলোতে এমন কোনো খারাপ অবস্থা না যে ইমিডিয়েটলি বড় ধরনের একটা রিফর্ম দরকার বা ইমিডিয়েটলি বড় ধরনের একটা ইনকোয়ারি দরকার। আমার মনে হয় এটার কোনো প্রয়োজন ছিল না। ছোটোখাটো যেগুলো কতগুলো পয়েন্ট আছে যেখানে কিছু কিছু, তার জন্য রিফর্ম কমিটির দরকার নাই। এটা এসএসসি বোঝে যে কোথায় কিছু প্রবলেম আছে। এটা কিছু লোকের সঙ্গে আলোচনা করে, মার্কেট প্লেয়ারদের আলোচনা করে এসএসসি করতে পারতো। আমি মনে করি এই সমস্ত সংস্কার কমিটির দরকারই ছিল না। এবং ইনকোয়ারি কমিটি যেভাবে করেছে, এটা বাজারের জন্য তারা কিছুই করতে পারবে না আমার প্রথম থেকে ধারণা। এখনও আমার ধারণা যে তারা খুব বেশি কিছু করতে পারবে না। তো এই ধরনের ইনকোয়ারি কমিটি এগুলো ফ্রিকশন ক্রিয়েট করে শুধু। আপনার বিসেকের ভিতর থেকে, বিসেকতে আজকে ধরুন 20-25 বছর ধরে যারা কাজ করছেন, ওরা মার্কেট রিফর্ম করতে পারবে না সেটা তো না। আমাদের ইমিডিয়েট যে রিফর্মগুলি দরকার ছিল সেগুলি উইদিন বিসেকই রিজলভ করা যায় এবং যেত, বা এখনও ধরেন চেষ্টা করলেই যায়। এখন আপনার প্রতিটা জিনিস, আপনাকে যে জিনিসটা দেওয়া হচ্ছে, ইউ আর মানে পাসিং ইউর বল টু দ্য আদার কোর্ট, সেটা তো ইজ নট রাইট থিং, ডিলে হচ্ছে। এছাড়া অনেক বিনিয়োগকারীর বিয় হিসাব জব্দ, দীর্ঘ সময় পর তা বহাল রাখারও সমালোচনা করেন এই বাজার বিশ্লেষকরা। একটা সুবিধাবতী শ্রেণী ছিল যারা স্টক মার্কেটকে ইউজ করে ওভারঅল একটা ম্যানিপুলেট করে একটা বড় মানে অর্থ উপার্জন করতে চেয়েছে। এবং যারা এই ধরনের সাসপেক্ট আছে তাদের সব ফ্রিজ করতেই হবে আইন অনুযায়ী, পেন্ডিং এনকোয়ারি। কিন্তু এটা বুঝতে হবে যে বিপুল পরিমাণ, আমি জানি না কত লোককে ফ্রিজ করেছে, কিন্তু যদি একটা বিপুল পরিমাণ লোক হয়ে থাকে তাহলে বাজারে এফেক্ট করবে, এটা বোঝা উচিত। সুতরাং যারা সত্যিই ওই ধরনের বড় অপরাধী, তাদের মধ্যেই এটা লিমিট রেখে এটা করা ভালো ছিল মনে হয়। নির্দিষ্ট কারণে যদি ফ্রিজ হয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি করে, বাংলাদেশ ব্যাংক করে, সেটা ফ্রিজ থাকতেই পারে। কিন্তু অনেকে দাবি করছে যে তাদেরকে কোনো ব্যাখ্যা না দিয়ে ফ্রিজ করা আছে। তো এটা যদি হয়ে থাকে, আমরা বলবো যে পুরো ব্যাপারটা একটু রিভিউ করার জন্য, যেগুলি খুলে দেওয়ার মতো সেগুলি খুলে দেওয়া যেতে পারে, আর যেগুলি ধরেন ফ্রিজিংটা ইজ নেসেসারি ফর দ্য রিজনস দ্যাট ইজ আননোন টু আস, সেটা ফ্রিজ রাখা যেতে পারে। বাট এটা রিভিউ করাই যেতে পারে। কোনো জিনিসই আপনি স্ট্যাটিক অবস্থায় মার্কেটে বছরের পর বছর, মাসের পর মাস থাকাটা ঠিক না। বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারকে গতিশীল করতে কয়েক দফা পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষকরা। আপনার ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেট, মানি মার্কেট, কারেন্সি মার্কেট, যে কোনো মার্কেটে এখন যদি বলে পারসেপশন ম্যাটার্স। আমাকে উই হ্যাভ টু চেঞ্জ দ্য পারসেপশন অফ দ্য ইনভেস্টার্স অ্যান্ড অফ দ্য কমন পিপল, যে এই মার্কেটে আসা মানেই টাকা লস করা না। এটার আপনাকে যদি পারসেপশনটা চেঞ্জ করতে হয়, তাহলে আপনি ইফ ইউ আর দ্য বস, ইফ ইউ আর দ্য চিফ, you have to bring the team into cognizance যে you are doing the right thing, right? এবং সেখানে আমাদের সবাইকে জয়েন করতে হবে। we have to come together, we have to move forward, giving the clear message to the investors. কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য একটা সবচাইতে বড় কাজ যেটা করতে হবে,
সেটা হলো যে আপনাকে যে অ্যাকশনসগুলো বিগত দিনে আপনি নিয়েছেন সেগুলোর থেকে আপনি এখন ডেভেলপমেন্টের দিকে আসেন, বাজার কিভাবে ডেভেলপ করা যায়। আমি বিশ্বাস করি না যে পুঁজিবাজারে টাকা নেয়, অনেকে বলে যে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে পুঁজিবাজার থেকে, নো, পুঁজিবাজারের টাকা পুঁজিবাজারে আছে। আপনি এই কাজগুলো সারেন, আপনি দেখবেন যে পুঁজিবাজার কিভাবে রিবাউন্ড করে। পলিসি যেটা আছে সেটা কমিশন যেটা মনে করে তারা এই রিফর্মস কমিটি এমন কোনো আইডিয়া নিয়ে আসতে পারবে না যেটা একেবারে সারা রাতারাতি বাজার ঠিক করে দেবে, এটা পসিবল না। সুতরাং আমার মনে হয় যে বাজারে সবচেয়ে বেশি প্রয়োজন আন্ডারস্ট্যান্ডিং উইথ দি মার্কেট প্লেয়ার্স, প্রপার আন্ডারস্ট্যান্ডিং উইথ দি ইনভেস্টার্স এবং ডিফিউজিং দি ইন্টারনাল ফ্রিকশন উইদিন দি কমিশন। এদিকে পুঁজিবাজারের দরপতনের জন্য বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ কমিশনকে দায়ী করে অপসারণের দাবিতে কর্মসূচি পালন করেছে বিনিয়োগকারীদের একটি সংগঠন।